প্রথম পর্বে আমরা দেখেছিলাম যুবক ইমাম আহমদ নীলা এবং সারাকে নিয়ে নোংরা পানি ড্রেইন পার হওয়ার সময় কালু ও তার বাহিনীর কাছে ধরা পড়ে যায়। তখন কালু হুঙ্কার দিয়ে বলছিল, হুজুর, হিন্দু নারীর প্রতি এত দরদ কেন? আজ তোমার শেষ খুতবা শোনার সময় নেই, মরার জন্য তৈরি হয়ে যাও। এটা শুনে আহমদ চোখ বন্ধ করে বিড়বিড় করে কিছু একটা পড়লেন। তখন কালু হুজুরকে আঘাত করার জন্য কুঠার উঁচু করল। এমন সময় ড্রেনের পানির ভেতর থেকে এক বিশাল কুমির লাফ দিয়ে বের হয়ে এলো। আসলে কুমিরটি এই ড্রেনের নোংরা পানিতেই বাস করত। রক্ত আর মানুষের গন্ধে সে ক্ষিপ্ত হয়ে উঠে এসেছে। কুমিরটি এসেই কালুর পা কামড়ে ধরল। ফলে বেচারা কালু যন্ত্রণায় চিৎকার করে উঠল, আর সৈন্যরা ভয় পেয়ে দৌড়াতে শুরু করল। ঠিক এই সুযোগে সারা আর নীলা ড্রেনের গভীরে ঢুকে পড়ল। আহমদও লাফ দিয়ে তাদের পেছনে পেছনে ঢুকে পড়ল। কুমির আর কালুর লড়াইয়ের সুযোগে তারা ড্রেনের অন্ধকারে পেটে হারিয়ে গেল। কিন্তু ড্রেনের ভিতরের পথটাও তাদের জন্য সোজা ছিল না, কারণ ভিতরে প্রচুর জোয়ারের পানি ঢুকতে শুরু করেছে। যদি তারা দ্রুত বের হতে না পারে তাহলে সবার শেষ সমাধি সেখানেই নিশ্চিত হবে। এভাবে কষ্ট করে কিছু দূর যাওয়ার পর তারা দেখল সুড়ঙ্গ পথটা দুই ভাগে ভাগ হয়ে গেছে। এটা দেখে সারা বলল, ম্যাপে তো এটা ছিল না, এখন আমরা কোন দিকে যাব? তখন আহমদ ডান দিকে সুড়ঙ্গের দিকে ইশারায় বললেন, বাতাস এদিক থেকেই আসছে, সুতরাং এটাই মুক্তির পথ হতে পারে। অতঃপর তারা ডান দিকে এগোতে শুরু করল। কিন্তু খানিকটা যাওয়ার পর দেখল পথটা লোহার গড়াদে আটকানো, আর ওপাশ থেকে পানি হু হু করে ঢুকছে। ফলে তারা ফাঁদে পড়ে যায়। ধীরে ধীরে পানি বাড়তে বাড়তে কোমর পর্যন্ত হয়ে যায়। এই দৃশ্য দেখে নীলা এবং সারা ভয়ে কান্না শুরু করল। কিন্তু আহমদ ভয়কে জয় করে লোহার গড়াদগুলো থয়ে ঝাঁকানি দিলেন। কিন্তু না, ভাঙবে তো বহুদূর, নড়ছেই না। ঠিক তখন পানির নিচ থেকে কিছু একটা আহমদের পায়ে পেঁচিয়ে ধরল। আহমদ পায়ের দিকে তাকিয়ে দেখলেন এটা এক অজগর সাপ। আহমদ সাপটিকে ছাড়ানোর জন্য বারবার আঘাত করলেন, কিন্তু সাপের যেন কিছুই হচ্ছে না। এমন সময় সারা কোমরের খাপ থেকে তার ছোড়াটা বের করল এবং এক হাতে লোহার গড়াদ ধরে সে অন্ধের মতো সাপের ওপর ছোড়া চালালো। ফলে সাপটি নিরুপায় হয়ে যন্ত্রণায় আহমদকে ছেড়ে দিয়ে পালালো। তখন সারা চিৎকার করে বলল, হুজুর, পানি বেড়েই যাচ্ছে, যেভাবেই হোক এই গড়াদ ভাঙতেই হবে। তখন আহমদ শরীর ঝাড়া দিয়ে প্রস্তুত হলেন। অতঃপর তিনজন মিলে মরিচা ধরা গড়াদগুলো ধরে শরীরের সর্বশক্তি দিয়ে ধাক্কা দিতে শুরু করলেন। এভাবে 1, 2, 3 ধাক্কা দেওয়া হলো। ফলে পানির চাপে এবং তাদের ধাক্কায় কর্কর শব্দে নিচের পাথর ভেঙে গড়াদটা একদিকে হেলে পড়ল। এমন একটা ফাঁক তৈরি হলো যা দিয়ে একজন মানুষ কোনো মতে যাতায়াত করতে পারে। অতঃপর সারা, নীলা এবং আহমদ একে একে বের হলেন। কিন্তু তারা যেখানে বের হয়েছে সেটা নদীর মোহনা। চারপাশ ঘন হোগলাবন আর কাঁটা ঝোপে ভরা, তাই তারা কাদা মারিয়ে ডাঙায় উঠল। ক্লান্ত শরীর আর ভেজা কাপড় নিয়ে তারা কোনো মতে বালুর ওপর গিয়ে ধপ করে বসে পড়ল। তখন নীলা বলল, মরতে হলে মরে যাব, তবু আমি আর এক পাও নড়তে পারবো না। কিন্তু সারা এদিক ওদিক তাকাচ্ছিল। সে অস্থির হয়ে বলল, নৌকাটা তো এখানেই থাকার কথা। একটা ছোট ডিঙি নৌকা আমি নিজে লতাপাতা দিয়ে ঢেকে রেখেছিলাম, সেটা খুঁজে পেলেই হবে। অতঃপর সারা ঝোপের আড়ালে দৌড়ে গেল। কিন্তু সেখানে গিয়ে দেখল নৌকাটা আছে, কিন্তু তার তলাকে যেন কুঠার দিয়ে ভেঙে চুরমার করে দিয়েছে। এটা দেখে আহমদ বললেন, তার মানে ওরা জানতো আমরা এদিকেই আসব। আমাদের মধ্যে কি কোনো বিশ্বাসঘাতক আছে? এই কথা শুনে সারা দাঁতে দাঁত চেপে বলল, না, কিন্তু জালেম খানের গুপ্তচর সব জায়গায় আছে। হয়তো আমার আসার পথ কেউ দেখে ফেলেছিল। এমন সময় হঠাৎ নদীর বাতাস চিরে একটা তীর এসে পিছনের গাছে বিঁধল। আহমদ তাকিয়ে দেখল দূরে নদীর বাঁক ঘুরে দুটো দ্রুতগামী ছিপ নৌকা এগিয়ে আসছে। এটা দেখে আহমদ বললেন, এখন আমরা কি করব? নদীপথে পালানো তো অসম্ভব, এখন আমাদের জঙ্গলে ঢুকতে হবে। এই কথা শুনে সারা বলল, কিন্তু হুজুর, এই জঙ্গল তো অভিশপ্ত, এটাকে স্থানীয়রা কাল ভৈরবের জঙ্গল বলে। শোনা যায় যারা এখানে ঢোকে তারা আর ফিরে আসে না। তখন আহমদ বললেন, আমাদের সামনে নিশ্চিত মৃত্যু আর পেছনে অনিশ্চিত বিপদ, আমি অনিশ্চয়তাকেই বেছে নিলাম, চলো জঙ্গলে যাই। অতঃপর তারা হোগলাবন পেরিয়ে গভীর জঙ্গলের দিকে ছুটতে শুরু করল। পেছনে উড়ন্ত তীরের বৃষ্টি জঙ্গলের দিকে দৌড়াচ্ছে। জঙ্গলের ভেতরে প্রবেশ করে দেখা গেল জঙ্গলটা আসলেই অদ্ভুত। গাছগুলো বিশাল এবং কালো, সূর্যের আলো সেখানে তেমন একটা পৌঁছায় না। বাতাসের শব্দে মনে হয় কেউ যেন ফিসফিস করে কথা বলছে। মাটির নিচে গাছের শিকড়গুলো সাপের মতো ছড়িয়ে আছে। কিছু দূর যাওয়ার পর তাদের মনে হলো সৈন্যরা পিছু ছেড়েছে, তাই তারা একটা বিশাল বটগাছের নিচে এসে থামল। তিনজনই ক্লান্তিতে ভেঙে পড়েছে। তখন নীলা হাঁপিয়ে হাঁপিয়ে বলল, ওরা আসছে না কেন? ওরা কি আমাদের ছেড়ে দিল? এটা শুনে সারা বলল, ওরা জঙ্গলের সীমানা পার হবে না, কারণ ওরা জানে এই জঙ্গলে মানুষ খেকে দস্যু আর বুনো জন্তুর চেয়েও ভয়ঙ্কর কিছু আছে। তখন আহমদ নিঃশ্বাস ছেড়ে বললেন, আল্লাহ যেহেতু আমাদের এই পর্যন্ত এনেছেন, তিনিই পথ দেখাবেন। আমাদের এখন আগুন জ্বালাতে হবে এবং কিছু খাবার জোগাড় করতে হবে। শরীর গরম না করলে অসুস্থ হয়ে পড়ব। এটা শুনে সারা বলল, আগুন জ্বালানো যাবে না, ধোঁয়া দেখলে জঙ্গলের ভেতরের বিপদ আমাদের খুঁজে পাবে। এমন সময় হঠাৎ জঙ্গলের গভীর থেকে ঢাকের শব্দ ভেসে এলো। গুড়ুম গুড়ুম গুড়ুম, এক ভুতুড়ে শব্দ।
এই শব্দ শুনে আহমাদ বললেন, আশেপাশে কি মানুষের বসতি আছে? তখন সারা ফিসফিস করে বলল, না, এটা তান্ত্রিকদের আস্তানা কিংবা নরখাদকদের ডেরা হতে পারে। আমাদের দ্রুত এখান থেকে সরে যেতে হবে। কিন্তু তারা নড়ার আগেই চারপাশের গাছ থেকে টুপটুপ করে কিছু একটা পড়তে শুরু করলো। প্রথমে মনে হলো ফল, কিন্তু ভালো করে তাকিয়ে দেখল এগুলো মানুষের কঙ্কালের হাড়। এই দৃশ্য দেখে আহমাদ, নীলা আর সারা চমকে উঠল। তারা দেখল গাছের ডালগুলোতে বসে আছে ডজনখানেক বানরের মতো দেখতে প্রাণী, কিন্তু তাদের হাতে বর্ষা আর গায়ে ছালের পোশাক। এরা মানুষ, কিন্তু বন্য। অতঃপর বন্য মানুষগুলো তাদেরকে ঘিরে ফেলল। তাদের উচ্চতা কম, কিন্তু শরীর পেশিবহুল। এক পর্যায়ে তাদের একজন সর্দার এগিয়ে এলো, তার গলায় হাড়ের মালা। অতঃপর সে অদ্ভুত একটি ভাষায় কিছু একটা বলল। তখন সারা আহমাদকে বলল, এরা বন্য মানুষ গোত্র, এদের ভাষা আমি বুঝি না। এমন সময় সর্দার আহমাদের দিকে বর্ষা তাক করে কিছু একটা নির্দেশ দিল। তখন আহমাদ বুঝতে পারলেন এরা তাদেরকে বন্দী করেছে এবং নীলাই এদের মূল লক্ষ্য। ফলে আহমাদ শান্তভাবে 2 হাত তুলে আত্মসমর্পণ করলেন, কারণ তিনি জানেন শক্তি দিয়ে এদের সাথে পারা যাবে না, বুদ্ধি খাটাতে হবে। অতঃপর আহমাদ আরবিতে উচ্চস্বরে আজান দিতে শুরু করলেন। জঙ্গলের নিস্তব্ধতা ভেঙে সেই সুমধুর সুর ছড়িয়ে পড়ল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সুর শুনে বন্য মানুষগুলো থমকে গেল। তারা এমন সুর আগে কখনো শোনেনি। সর্দার অবাক হয়ে আহমাদের দিকে তাকিয়ে রইল এবং বর্ষাটা নামিয়ে নিল। তখন আহমাদ আজান শেষ করে ইশারায় বোঝালেন তারা আকাশের দেবতার লোক। তিনি আকাশের দিকে আঙ্গুল তুললেন, কিন্তু সর্দার এতে ক্ষান্ত হল না। অতঃপর হাত পা না বেঁধে তাদেরকে এক প্রকার জোর করেই নিয়ে যাওয়া হলো জঙ্গলের গভীরে। অনেকটা পথ হাঁটার পর তারা এক বিশাল গুহার সামনে এসে পৌঁছালো। গুহার মুখে বড় বড় মশাল জ্বলছে। অতঃপর গুহার ভেতরে প্রবেশ করতেই তারা এক অভাবনীয় দৃশ্য দেখল। গুহার ভেতরে এক বিশাল পাথরের সিংহাসন, আর সেই সিংহাসনে বসে আছে এক দীর্ঘদেহী মানুষ। তার পরনে বাঘের ছাল, হাতে ত্রিশূল, কিন্তু তার মুখমণ্ডল কোনো বন্য মানুষের মতো নয়। তার চেহারায় আভিজাত্য আছে, কিন্তু এক চোখের ওপর দিয়ে গভীর কাটা দাগ চলে গেছে। লোকটা তাদেরকে দেখে উঠে দাঁড়ালো এবং সে পরিষ্কার ভাষায় বলল, ইমাম আহমাদ আর বণিককন্যা নীলা, তোমরা এখানে এসেছো, কি সৌভাগ্য আমার। এই কথা শুনে আহমাদ অবাক হয়ে বললেন, আপনি আমাকে চেনেন? তখন লোকটা অট্টহাসি দিয়ে বলল, চিনব না? আমি যে একসময় জালেম খানেরই সেনাপতি ছিলাম। নাম আমার বীরভদ্র। আজ আমি এই জঙ্গলের রাজা। জালেম খান আমাকে মারার জন্য এই জঙ্গলে পাঠিয়েছিল, কিন্তু আমি এই বন্যদের বশ করে এখন নিজের রাজত্ব করেছি। এটা শুনে নীলা ভয়ে ভয়ে বলল, তাহলে কি আপনি আমাদেরকে জালেম খানের কাছে ধরিয়ে দেবেন? বীরভদ্র নীলার খুব কাছে এসে দাঁড়িয়ে বলল, জালেম খান আমার শত্রু, তার শত্রুরা আর যাই হোক আমার শত্রু নয়। এটা বলে সে নীলার চিবুক স্পর্শ করতে গেল, কিন্তু আহমাদ দ্রুত সামনে এসে দাঁড়িয়ে বললেন, হাত ছড়াও বীরভদ্র, তুমি একসময় যোদ্ধা ছিলে, এখন কি ডাকাত হয়ে গেছো? এটা শুনে বীরভদ্রের চোখ জ্বলে উঠল। সে খপ করে আহমাদের গলা চেপে ধরল এবং এক হাতে তাকে শূন্যে তুলে ফেলল এবং বলল, আমার গুহায় দাঁড়িয়ে আমাকে জ্ঞান দিচ্ছ হুজুর? আমি ডাকাত নই, আমি প্রতিশোধকামী, আর এই মেয়েটি আমার প্রতিশোধের চাবি। জালেম খান এই মেয়েকে বিয়ে করতে চেয়েছিল, তাই না? আমি একে বিয়ে করব। জালেম খানের অপূর্ণ স্বাদ আমি পূর্ণ করব, তাতে তার বুকে আগুন জ্বলবে। এই কথা শুনে নীলা চিৎকার করে বলল, না, আমি মরে যাব, তবু আপনাকে বিয়ে করব না। বীরভদ্র আহমাদকে ধাক্কা ছুড়ে ফেলে দিল পাথরের ওপর। এতে আহমাদের মাথা ফেটে রক্ত বের হলো। অতঃপর সে ঘোষণা দিল, বিয়ে তো হবেই, আর সেটা আজ রাতেই। এই হুজুরই আমাদের বিয়ে পড়াবে। যদি রাজি না হয় তবে একে জ্যান্ত পুড়িয়ে মারা হবে। তখন সারা বাধা দিতে গেলে দুজন বন্য মানুষ তাকে জাপটে ধরল। অতঃপর বীরভদ্র আবার ঘোষণা দিল, বাদ্যযন্ত্র বাজাও, আজ রাতেই উৎসব হবে। ইমাম সাহেব, প্রস্তুত হও। তুমি মন্ত্র পড়বে নাকি কোরআন পড়বে সেটা তোমার ব্যাপার, কিন্তু বিয়ে আজ হবেই। অতঃপর আহমদ রক্তাক্ত মাথায় উঠে বসার চেষ্টা করলেন। তার চোখের সামনে সব ঝাপসা হয়ে আসছে। হঠাৎ তার মনে হলো জুব্বার পকেটে থাকা একটা ছোট্ট কৌটার কথা, যা তিনি তার বাবার কাছ থেকে পেয়েছিলেন। বাবা বলেছিলেন, বিপদ যখন চূড়ান্ত হবে তখন এটা খুলবি। অতঃপর বীরভদ্র যখন বিয়ের আয়োজনে ব্যস্ত, আহমদ তখন গোপনে পকেটে হাত দিয়ে কৌটাটি বের করলেন। ঠিক তখন বীরভদ্রের হুঙ্কার দিল, ইমাম সাহেব, সময় শেষ, তাড়াতাড়ি এসো। এটা শুনে আহমদ দ্রুত কৌটার মুখটা খুললেন। সাথে সাথে ভেতর থেকে বেরিয়ে এলো এক ঝলকানি বেগুনি ধোঁয়া, আর সেই ধোঁয়ার সাথে সাথে গুহার বাতাস ভারী হয়ে গেল। বেগুনি ধোঁয়ায় মুহূর্তের মধ্যে গুহা অন্ধকার হয়ে গেল। আসলে এই ধোঁয়া সাধারণ ধোঁয়া নয়, এটি তীব্র ঝাঁঝালো এবং বিষাক্ত, যা চোখের পানি আর শ্বাসকষ্ট তৈরি করে। ইমাম আহমদের বাবা ছিলেন একজন দক্ষ হেকিম ও অ্যালকেমিস্ট। তিনি এটি তৈরি করেছিলেন আত্মরক্ষার জন্য। যাই হোক, ধোঁয়ার কারণে বন্য মানুষেরা এবং বীরভদ্র কাশতে শুরু করলো। তাদের চোখ জ্বলছে, তারা কিছুই দেখতে পাচ্ছে না। গুহার ভেতর বিশৃঙ্খলা শুরু হলো। কেউ কেউ আতঙ্কে ছোটাছুটি করতে গিয়ে একে অপরের গায়ে
পায়ের ওপর পড়ল। তখন আহমাদ এই সুযোগ হাতছাড়া করলেন না। তিনি এক হাতে নিজের নাক মুখ চেপে ধরলেন এবং অন্য হাতে নীলাকে ধরে সারাকে সাথে নিয়ে পালাতে শুরু করলেন। দৌড়ে তারা গুহার মধ্যে এক বড় ফাটল দেখতে পায়। কিছু না ভেবে তারা সেই ফাটল দিয়েই পালাতে শুরু করলো। কিন্তু ফাটলের ভেতরের পথটা অত্যন্ত সরু এবং পিছলি। এটি আসলে পাহাড়ের ভেতর দিয়ে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া এক সুড়ঙ্গ। তারা তিনজন অন্ধকারে হাতড়ে হাতড়ে এগোতে লাগলো। নীলা ভয়ে কাঁদছে কিন্তু শব্দ করছে না। বেশ কিছুক্ষণ চলার পর তারা সুড়ঙ্গের অপর প্রান্তে আলো দেখতে পেল। তারা যখন বের হলো তখন দুপুর গড়িয়ে গেছে। তারা এখন জঙ্গলের একদম গভীরে, যেখানে সূর্যের আলো খুব কম পৌঁছায়। জায়গাটা অদ্ভুত। এখানে গাছগুলো পাথরের মতো শক্ত এবং ধূসর, আর মাটির রং কালচে লাল। তখন সারা বলল, আমরা মনে হয় মৃতদের উপত্যকায় চলে এসেছি। লোককথা অনুযায়ী এখানে 1000 বছর আগে এক সমৃদ্ধ নগরী ছিল, যা কোনো অভিশাপে মাটির নিচে দেবে গেছে। এটা শুনে আহমাদ বললেন, অভিশাপ হোক আর যাই হোক, বীরভদ্রের হাত থেকে বাঁচার জন্য এটাই সেরা জায়গা। সে সহজে এখানে আসবে না। কিন্তু আহমাদের ধারণা ভুল ছিল। দূর থেকে শিঙার আওয়াজ ভেসে আসতে শুরু করলো। তখন সারা চমকে উঠে বলল, ওটা বীরভদ্রের যুদ্ধের শিঙা। সে তার পুরো বাহিনী নিয়ে আমাদের ধাওয়া করছে। সে জানে এই সুড়ঙ্গ কোথায় বেরোয়। এটা শুনে আহমাদ বললেন, আমাদের এমন কোনো জায়গায় লুকাতে হবে যেখানে তারা আমাদের খুঁজে পাবে না, বিশেষ করে কোনো উঁচু জায়গায়। অতঃপর তারা সামনে এগিয়ে চলল। কিন্তু হঠাৎ জঙ্গলের মাঝখানে এক বিশাল ধ্বংসস্তূপ তাদের নজরে এলো। এটি একটি প্রাচীন মন্দির বা দুর্গের ধ্বংসাবশেষ। বিশাল সব পাথরের স্তম্ভ, ভেঙে পড়া দেওয়াল, আর গায়ে শ্যাওলা ধরা নকশা। নকশাগুলো কোনো পরিচিত ধর্মের নয়, অদ্ভুত সব জ্যামিতিক আকার। এটা দেখে নীলা বলল, ওখানে যাওয়া কি আমাদের ঠিক হবে? জায়গাটা দেখে গা ছমছম করছে। তখন আহমাদ বললেন, খোলা জঙ্গলে আমরা সহজ শিকার। ওই ধ্বংসস্তূপের ভেতরে আত্মগোপন করার জায়গা পাওয়া যাবে। তাছাড়া ওপর থেকে শত্রুর গতিবিধি দেখা যাবে। অতঃপর তারা ধ্বংসস্তূপের দিকে দৌড় দিল। এক পর্যায়ে তারা ভেতরে প্রবেশ করল। ভেতরে বিশাল এক চত্বর। চত্বরের মাঝখানে একটা শুকনো কুয়া। তারা যখন ভেতরে ঢুকলো তখন পেছনের জঙ্গল থেকে বন্য মানুষের কোলাহল শোনা যাচ্ছে। তারা হয়তো খুব কাছে চলে এসেছে। অতঃপর তারা মিনারের সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলো। সিঁড়িগুলো নড়বড়ে, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। তারা মিনারের মাঝামাঝি একটা বারান্দায় আশ্রয় নিল। এখান থেকে নিচের জঙ্গল দেখা যায়। এদিকে বীরভদ্র ধ্বংসস্তূপের সামনে এসে দাঁড়িয়ে অট্টহাসি দিয়ে বলল, হুজুর, তুমি নিজেই নিজের কবরে এসে ঢুকেছ। এই ধ্বংসস্তূপ থেকে কেউ জীবিত ফেরে না। নামো, নেমে এসো। আমি কথা দিচ্ছি সহজ মৃত্যু দেব। আহমাদ বারান্দার আড়াল থেকে দেখলেন বীরভদ্র একা নয়, তার সাথে অন্তত 50 জন সশস্ত্র যোদ্ধা। তাই সে বুঝে গেল লড়াই করে পালানো অসম্ভব। হঠাৎ নীলা আহমাদের হাত খামচে ধরে বলল, দেখুন তো কুয়ার মধ্যে ওটা কি? আহমাদ তাকিয়ে দেখল চত্বরের মাঝখানের সেই শুকনো কুয়া থেকে হালকা নীল রঙের আলো বের হচ্ছে। দিনের আলোতেও সেই আভা স্পষ্ট। আর কুয়ার ভেতর থেকে একটা যান্ত্রিক ঘর ঘর শব্দ আসছে, যেন মাটির নিচে বিশাল কোনো চাকা ঘুরছে। এই দৃশ্য দেখে আহমাদ অবাক হয়ে বললেন, এটা কোনো সাধারণ কুয়া নয়। এইদিকে বীরভদ্রের কুকুরগুলো চিৎকার করে ডাকতে শুরু করলো, কিন্তু তারা ধ্বংসস্তূপের ভেতরে ঢুকতে চাইল না। তখন বীরভদ্র রেগে গিয়ে এক কুকুরের গায়ে লাথি মেরে বলল, কাপুরুষের দল, ঢোক ভেতরে। এক পর্যায়ে সে নিজেই তলোয়ার উঁচিয়ে ভেতরে পা রাখল। তার সৈন্যরাও তাকে অনুসরণ করল। তারা যখন চত্বরের মাঝখানে এলো তখন হঠাৎ কুয়ার ভেতরের যান্ত্রিক শব্দটা বেড়ে গেল এবং পুরো ধ্বংসস্তূপ কেঁপে উঠল ভূমিকম্পের মতো। আহমদ, নীলা আর সারা মিনারের দেয়াল ধরে বসে পড়ল। নিচে চত্বরের মেঝের পাথরগুলো সরে যেতে শুরু করল। আসলে এটি একটি বিশাল ফাঁদ। প্রাচীন যুগের মানুষেরা তাদের দুর্গ রক্ষার জন্য এই ব্যবস্থা করে রেখেছিল। বীরভদ্র কিছু বোঝার আগেই তার পায়ের নিচের মাটি সরে গেল। সে এবং তার 10-12 জন সৈন্য হুড়ুমুড় করে নিচে পড়ে গেল। তবে বীরভদ্র পড়ার সময় এক হাতে একটা ঝুলে থাকা শিকড় ধরে ফেলল। ফলে বীরভদ্র ঝুলে আছে গভীর গর্তের ওপর। নিচে অন্ধকার, কিন্তু সেখান থেকে সেই নীল আলো আসছে। এইদিকে আহমদ ওপর থেকে সব দেখছিলেন। তিনি ভাবলেন এটাই সুযোগ। তাই তিনি বললেন, চলো আমরা এই সুযোগে পেছনের দিক দিয়ে নেমে পালাই। ওরা এখন বিভ্রান্ত। অতঃপর তারা মিনারের পেছনের দিকের ভাঙা দেয়াল বেয়ে নামতে শুরু করলেন। তারা যখন নিচে নামল তখন দেখল তারা ধ্বংসস্তূপের উল্টো দিকে এক গভীর খাদের সামনে। খাদের ওপর একটি পুরনো দড়ির সেতু। সেতুটা জরাজীর্ণ, অনেক জায়গায় দড়ি ছিঁড়েও গেছে। এটা দেখে সারা বলল, এই সেতু পার হওয়া আত্মহত্যার সমতুল্য, বাতাসেই এটা দুলছে। তখন আহমদ বললেন, পেছনে বীরভদ্রের বাহিনী, সামনে এই সেতু, আমাদের ঝুঁকি নিতেই হবে। অতঃপর আহমদ প্রথমে পা বাড়ালেন। প্রতিটি পদক্ষেপে সেতুটা ক্যাচ ক্যাচ শব্দ করে দুলছে। নিচে গভীর খাদ, যার তলায় খরস্রোতা নদী। আহমদ আস্তে আস্তে মাঝপথে গেলেন। তারপর নীলাও ভয়ে চোখ বন্ধ করে এগোতে লাগল, আর সারা সবার পেছনে। এইদিকে ধ্বংসস্তূপের ভেতর থেকে বীরভদ্র উঠে এলো। তার সারা শরীরে কাদা আর রক্ত, কিন্তু সে বেঁচে আছে। তার রাগ এখন উন্মাদনার পর্যায়ে পৌঁছে গেছে। তাই সে তার সৈন্যদের আদেশ না দিয়ে নিজেই দৌড়ে এলো খাদের ধারে। সে দেখতে পেল তারা সেতুটের মাঝখানে চলে গেছে। প্রিয় বন্ধুগান, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, আর তৃতীয় পর্ব দেখতে চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিন।
ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান। মোটামুটি আমরা প্রায় 350 কাছাকাছি জয়েন করে ফেলছি। সো শুরু করি আমরা তাহলে আস্তে আস্তে। দেখেন, আমরা আজকে যে চ্যানেলটা দেখছিলাম সবার তো মনে আছে, হংকং হরর, ঠিক আছে? বেসিক্যালি আমরা আজকে যেভাবে প্রম্পটিং দেখবো বা আমরা আজকে যেভাবে কাজ শিখবো, আমি জানি না এর আগে অটোমেশন সম্পর্কে আপনাদের এই ধরনের আইডিয়া ছিল কিনা, বা অটোমেশন সম্পর্কে আপনাদের কতটুকু আইডিয়া আছে, স্ক্রিপ্টিং সম্পর্কে কতটুকু আইডিয়া আছে। আজকে ক্লাস করার পরে সবার ধারণা অনেকটা চেঞ্জ হয়ে যাবে। তার একটা রিজন আমি বলি। আমরা আজকে ফেস হিসাবে কাজ করব, ফেস বাই ফেস কাজ করব। এটার রিজন, ইউটিউবের সব থেকে বর্তমানে ভয়ঙ্কর যে পলিসি ইনঅথেন্টিক, এটা নিয়ে সবাই টেনশনে। যারা 2025-এ 24-এ 23-এ কাজ করছে, আমরা যখন কাজ শুরু করছি ইউটিউবে তখন তো এটা অটোমেশন ছিল না, এটাকে সবাই ফেসলেস ইউটিউব চ্যানেল হিসেবে চিনতো। এখন কালের বিবর্তনে এআই আসছে, এআই এর সাথে তাল মিলিয়ে চলতে গেলে এখন যেহেতু সবকিছু এআই ইউজ নিয়ে করতে হয়েছে, আমরা এখন বলি ইউটিউব অটোমেশন। অটোমেশন মানে কি বুঝেন? অটোমেশন মানে হচ্ছে কি, কোনো কাজ আপনি নিজে করবেন না, অটোমেটিক্যালি হয়ে যাবে, একটা ওয়েতে, একটা সিস্টেমেটিক্যালি ওয়েতে আপনি করে ফেলবেন, ঠিক আছে? সেটাই হলো অটোমেশন। তো ইউটিউব অটোমেশনটা বেসিক্যালি এমনই। আহ, আমরা আজকে যে জিনিসটা শিখবো, হংকং হরর নিয়ে কাজ করতে চাইছিলাম। এর আগে ফার্স্ট ক্লাসে আমরা ফিজিক্স নিয়ে দেখছিলাম, ফেনম্যান নিয়ে দেখাইছিলাম। অনেকেই বলছিলেন ওই টাইমে যে আসলে আমি যে ওয়েতে কাজ দেখাইছি এই ওয়েতে আপনারা কোনো পেইড কোর্সও পান নাই। ওইটা ছিল আসলে 2%। অটোমেশনের যে সিস্টেম, অটোমেশনের যে অর্থ হলো তার অনলি 2% ওখানে দেখাশোনা হয়েছিল। আর আজকে দেখবেন, ধরেন বাকি আরো বলতে পারেন যে 8%, মানে 10%ও জানতে পারবেন না, অটোমেশনের গভীরে যেতে পারবেন না। সো আমরা আজকে অনেকগুলা স্টেপ নিয়ে কাজ করব, অনেকগুলা স্টেপে মানে কাজ করবো, স্ক্রিপ্টিং করব। অ্যাকচুয়ালি হংকং হরর যে চ্যানেলটা, এই চ্যানেলটা আমরা যদি মনে করি যে আগের যে ওয়েটা দেখাইছিলাম, আগের যে মাস্টার প্রম্পট লেখার যে ওয়েগুলো দিয়েছিলাম আপনাদেরকে পিডিএফ শেয়ার করছিলাম, ওই ওয়েতে আপনারা কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? কিন্তু ব্যাপার হচ্ছে যে ওইটা করলে ইনঅথেন্টিক আসার পসিবিলিটি অনেক থাকতে পারে, ঠিক আছে? ইনঅথেন্টিক পলিসি আসার পসিবিলিটি থাকতে পারে, বাট আমরা আজকে যে ওয়েতে কাজ করব, যে ওয়ার্কফ্লো নিয়ে কাজ করব, যে সিস্টেমেটিক ওয়েতে যাব, এভাবে আসলে ইনঅথেন্টিক আসবে না। আমি বারবার করে আপনাদেরকে বলে দিয়েছি যে আজকের ক্লাসটার কোনো রেকর্ড ভার্সন আপনারা পাবেন না। সো যারা ক্লাস অ্যাটেন্ড করবেন পুরোপুরি দেখবেন, আপনি চাইলে কালকে সকালেই আপনার চ্যানেল লঞ্চ করতে পারবেন। এই চ্যানেলটা দেখেন মান্থলি প্রায় $2000 আর্নিং করতেছে, এটা আরো বেশি। এটা এস্টিমেটেড থাকে। আমরা যারা অটোমেশন নিয়ে কাজ করি, ইউএস কন্টেন্ট নিয়ে কাজ করি, ভালো আরপিএম নিয়ে কাজ করি, আমরা জানি এটা জাস্ট এস্টিমেটেড, এর থেকে বেশি আসে। আমি লং স্টোরি নিয়ে কাজ করি, আমি জানি এই ধরনের স্টোরি গুলাতে আরো বেশি আর্নিং আসে মান্থলি, ঠিক আছে? মোস্ট প্রবাবলি এই চ্যানেল থেকে মান্থলি $3000 থেকে $4000 আর্নিং করা যায়, করতেছে অলরেডি। এবং এই চ্যানেলটা আমি দেখাইছি, এই চ্যানেলটা কিন্তু ওপেন হয়েছে আরো অনেক আগে, 2023 সালে, এখনো কিন্তু টিকে আছে। আই মিন এখনো ইনঅথেন্টিক পলিসি বা অন্য কোনো পলিসি, ম্যাস প্রডিউসিং বলেন বা আদার যে পলিসি গুলো আছে ইউটিউবে, সেগুলোর আন্ডারে আসে নাই। সো এই চ্যানেলটাকে আমরা রোল মডেল হিসেবে সামনে রাখতে পারি এবং এর মতো করে আমরা কাজ করতে পারি। এবং হংকর হরর, এটা হলো হরর স্টোরির একটা সাব ক্যাটাগরি, ঠিক আছে? এখানে বেসিক্যালি ওরা যেটা করে, আমাদের যে ইস্ট এশিয়ান কান্ট্রি গুলো আছে, ইস্ট এশিয়ান কান্ট্রি গুলোকে টার্গেট করে ওই কান্ট্রি গুলার ভালো ভালো যে সিটি গুলো আছে সেগুলোকে মডেল হিসাবে বানায়, দেন ওখান থেকে স্টোরি ওরা জেনারেট করে, ঠিক আছে? বেসিক্যালি চ্যানেলের নামটা হচ্ছে হংকং হরর। এটা মোটামুটি অনেক পপুলার, ভালো আরপিএম আসে। আর এটার মেজরিটি পার্সেন্ট অডিয়েন্স আসে ওয়েস্টার্ন কান্ট্রি গুলো থেকে, আই মিন ইউকে থেকে, ইউএসএ থেকে, কানাডা থেকে, ঠিক আছে? এইসব জায়গা থেকে আসে। দ্যাটস ওয়াই এটার আরপিএম অনেক হাই থাকে। আচ্ছা, এখনো কতজন আছে? 25 জন আছে, আমি অ্যাপ্রুভ করে দিই। আমরা 400+ হয়ে গেছি, আলহামদুলিল্লাহ, এনাফ। চলেন তো আমরা আস্তে ধীরে শুরু করি। আচ্ছা, আর একটা লিঙ্ক আমি একটু দিয়ে দিই, একটু সময় দেন আমাকে। আমাদের এখানে আমাদের পেইড কমিউনিটি যারা আছে অনেকে আছে, আমি দেখতেছি অ্যাকচুয়ালি অনেকে জয়েন রিকোয়েস্ট দিচ্ছে। আপনারা আসলে আমি যে শিখাবো বা দেখাবো তার থেকে অনেক বেশি কিছু জানেন ভাই। তারপরেও জয়েন করছেন, করেন, ক্লাস অ্যাটেন্ড করতে যাচ্ছেন, করেন। আমি বলছি যে আপনাদের ভালো লাগলে করেন, না লাগলে করেন, করার দরকার নাই। বেসিক্যালি আমাদের এখানে আমরা সর্বোচ্চ 500 জন মেম্বার অ্যাটেন্ড করাইতে পারবো, আমি 500 জন স্টুডেন্ট আজকে নিতে পারবো। এর বেশি আমার গুগল মিটস এর আসলে নাই, মানে ক্যাপাবিলিটি নাই।
সো 500 হয়ে গেলে আমি আর কাউকে নিতে পারবো না। সো যারা যারা এখানে আসবে, এখনই আসবে, ফার্স্টে আসবে, এখনো 500 হয়তো বাকি আছে, 431 হয়েছে, 32 হয়েছে। সো এরাই আর কি লাকি আমি মনে করি। আর শেষ পর্যন্ত দেখলে, আমি তো বলছি, যারা নতুন ফ্রি ক্লাস অ্যাটেন্ড করতে আসছেন, শেষ পর্যন্ত দেখলে আপনারা এই চ্যানেল কালকে সকালে রান করতে পারবেন। ঠিক আছে, কালকে সকালে আপনারা এই কন্টেন্ট নিয়ে কাজ করতে পারবেন। শুধু হংকং হরর বিষয়টা তা না, যে কোনো চ্যানেল নিয়ে কাজ করতে পারবেন। আমি যে পদ্ধতিটা আজকে দেখাবো, এবং এভাবে কাজ করলে কোনোভাবেই ইনঅথেন্টিক পলিসি আসবে না। ঠিক আছে, সো যাই হোক, শুরু করি, চলেন। আমি আবারও একটা কথা বলে দিয়ে শুরু করি, সেটা হচ্ছে এই ক্লাসটা রেকর্ড আমি কাউকে দিব না। কেন দিব না? গত ক্লাসটা রেকর্ড দেওয়ার পরে বাঙালি এত বোকা, বাঙালিকে বোঝানো আমার পক্ষে সম্ভব না। মানে আমাকে এত বেসিক বেসিক কোশ্চেন গুলো করা হয়, মাঝে মাঝে আমার রাগ হয়, অ্যান্সার দিতে রাগ হয়। অনেকে এসে বলে, ভাই ইউটিউব চ্যানেলটা খুলে দেন। বলেন ভাই, আমি মনে হয় ইউটিউব চ্যানেল খুলে দিতে আসছি এখানে? তো যাই হোক, এই জন্য আমি আপলোড করবো না। আসি,